নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ গঠন, মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন। আজ অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন। কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায় নিজেদের নির্দোষ বলে দাবি করলেন। রাজনৈতিক প্রতিহিংসা এমনটাই অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। রাজনৈতিক প্রতিহিংসা বলে এই বিষয়টিকে উল্লেখ করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ গঠন, মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন। আজ অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এবং যেমনটা জানা যাচ্ছে যে কুন্তল ঘোষ এবং অর্পিতা মুখোপাধ্যায় তারা দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তার পাশাপাশি কুন্তল ঘোষের যে মন্তব্য, এই পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। আজ অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এর আগেই আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে এদের গ্রেপ্তার করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের হেফাজতে ছিল কুন্তল ঘোষ এবং অর্পিতা মুখোপাধ্যায়। তার পরবর্তীতেই তারা জামিন পান এবং আজ মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। আজ অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। কুন্তল ঘোষ এবং অর্পিতা মুখোপাধ্যায় নিজেদের নির্দোষ বলে দাবি করেন। কুন্তল ঘোষের যেমন মন্তব্য করেছেন তিনি, রাজনৈতিক প্রতিহিংসা এই পুরো বিষয়টাই, এমনটাই অভিযোগ করেছেন কুন্তল। কাল থেকে শুরু হয়েছে চার্জ গঠন প্রক্রিয়া। 6 জনের গতকাল হয়ে গেছে। বাকি যাদের ছিল কোম্পানি সহ তাদের উনি চার্জ গঠন করেছেন। 2-1 জন বাকি আছেন, যেটা আগামীকাল হবে। এবং এরপরে যেটা মূল যে অর্ডারটার আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে চার্জ গঠনটা হয়ে গেলে এরপরে যে 2-3 জন সাক্ষী যারা স্পর্শকাতর পার্থবাবুর ক্ষেত্রে, তাদেরকে আগে এক্সামিন করে নিতে হবে, তারপরে ওনার জামিনের ব্যাপারটা কনসিডার হবে। তো সেই হিসেবে আজকে ওরা লিস্ট দিয়েছে, 3 জনের নাম দিয়েছে এবং সেই অনুযায়ী ওর 3টে ডেট দিয়েছেন, 14, 20 আর 27 এই দিনেই যায়। সুতরাং বলা যায় যে এবার সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ গঠন সম্পর্কে আরো বিশদে জানিয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। তার বিশেষ প্রতিবেদন তুলে ধরব। প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় বিচার ভবনে সিবিআই এর স্পেশাল আদালতে মঙ্গলবার আরও 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। সোমবার 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় যে 54 জন অভিযুক্ত রয়েছেন, সেই 54 জনের মধ্যে এখনো পর্যন্ত 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। আগামীকাল আরও 1 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি এই মামলায় যে 3 জন সাক্ষী রয়েছে, সেই সাক্ষীদের ট্রায়াল আগামী 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। 14, 20 এবং 27 জানুয়ারি এই মামলার সাক্ষীদের ট্রায়াল শুরু হবে, এমনটাই জানানো হয়েছে সিবিআই এর স্পেশাল আদালতের তরফে। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ মোট 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন। আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি কুন্তল এবং অর্পিতার। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কুন্তল ঘোষের। মামলায় 3 জন সাক্ষীকে ইন ক্যামেরা জিজ্ঞাসাবাদ করা হবে। 14, 20 এবং 27 জানুয়ারি শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন, 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন। মঙ্গলবার ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলার শুনানি। এদিন আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়। সশরীরে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য, শতরূপা ভট্টাচার্য, সৌভিক ভট্টাচার্য, নীলাদ্রি ঘোষ, রাজীব দে, কল্যাণময় ভট্টাচার্য। অভিযুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও হাজির ছিলেন। মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন কলকাতার বিশেষ সিবিআই আদালতে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন,
মামলায় মোট 54 জন অভিযুক্ত। সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। মঙ্গলবার 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন, বাকি একজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে বুধবার। এখনো পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ মোট 53 জনের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ গঠন হয়েছে। পর্যবেক্ষণ, আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র, অয়নশীলের ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে দুর্নীতিতে যুক্ত ছিলেন বাকি অভিযুক্তরা। অভিযুক্তরা অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। উপার্জন করা টাকা বেআইনিভাবে লেনদেন ব্যবহার হয়েছে। উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয় সেটাও দেখানোর চেষ্টা হয়েছে। পিএমএলএ আইনে 4-17 ধারায় চার্জ গঠন হয়েছে। এদিন অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে জানান তিনি নির্দোষ। অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি, কোনো সরকারি পদে নেই, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কোথা থেকে কি পাওয়া গিয়েছে তাও জানা নেই, কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নই। এদিন আদালতে বিচারকের সামনে এই একই দাবি করেন কুন্তল ঘোষও। কুন্তল ঘোষের দাবি, কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ খোলা হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা। তিনি নির্দোষ। শুধু কুন্তল অর্পিতাই নয়, এদিন বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন কল্যাণময় ভট্টাচার্য, সৌভিক ভট্টাচার্য, শতরূপা ভট্টাচার্য। কল্যাণময় ভট্টাচার্যকে বিচারকের সওয়াল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই হিসেবে দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, দুর্নীতির টাকা ব্যবহার করেছেন, সেই টাকা দুর্নীতির নয় এটা দেখানোর চেষ্টা করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে 15 কোটি টাকা নিয়েছিলেন, সেই টাকা দিয়ে জমি কিনে স্কুল বানিয়েছেন, অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। বিচারককে কল্যাণময় ভট্টাচার্য জানান তিনি নির্দোষ। সৌভিক ভট্টাচার্যকে বিচারকের সওয়াল, মানিক ভট্টাচার্যের ছেলে হিসেবে টাকা লেনদেনে যুক্ত ছিলেন, 2টি কোম্পানি তৈরি করে টাকা লেনদেন করা হয়েছে, অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। সৌভিক ভট্টাচার্য বিচারককে বলেন, অব্যাহতির নির্দেশের কপি এখনো পাইনি, তিনি নির্দোষ। শতরূপা ভট্টাচার্যকে বিচারকের সওয়াল, মানিক ভট্টাচার্যের অবৈধ টাকা তাঁর নামের ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে, সেই টাকা লেনদেন করা হয়েছে, সেই বিষয়ে তিনি মানিক ভট্টাচার্যকে সাহায্য করেছেন। শতরূপা ভট্টাচার্য বিচারককে বলেন তিনি নির্দোষ। মামলায় বাকি একজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে বুধবার। কলকাতা টিভি। আসছি পরবর্তী খবরে। ঠিক বলেছেন প্রদীপ ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন মুখ্যমন্ত্রী, মমতাকে বহিষ্কার করা ভুল হয়েছিল কংগ্রেসের, কংগ্রেস এখনো প্রায়শ্চিত্ত করছে, এমনটাই মন্তব্য করেছিলেন সম্প্রতি প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্যের মূল্যায়নেই শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছেন প্রদীপ ভট্টাচার্য, এমনটাই মন্তব্য করলেন সাংবাদিকদের উত্তরে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে বহিষ্কার করা ভুল হয়েছিল কংগ্রেসের। তার পাশাপাশি প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন কংগ্রেস এখনো তার প্রায়শ্চিত্ত করছে, মন্তব্য করেছিলেন প্রদীপ ভট্টাচার্য। এবং তারপরই প্রদীপের মূল্যায়নেই শিলমোহর মুখ্যমন্ত্রীর। প্রদীপ ভট্টাচার্যের মূল্যায়নে শিলমোহর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি আমরা দেখেছিলাম কংগ্রেসের একটি সভায় তিনি যে মন্তব্য রেখেছিলেন, মূলত সেখানেই মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এবং তার প্রেক্ষিতেই তার যে মন্তব্য, সেই মন্তব্যকে রীতিমতো সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন তিনি শুনব। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি আপনাদের শোনাবো ঠিক কোন প্রসঙ্গে এমন উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছুদিন আগে প্রদীপ ভট্টাচার্য কি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে শুনবো। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট।
ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। আপনারা শুনলেন প্রদীপ ভট্টাচার্যের সেই মন্তব্য। এর পাশাপাশি আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আমরা শুনলাম যে কংগ্রেস নেতা কিছুদিন আগে যে মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল হয়েছিল কংগ্রেসের, এবং আজ মুখ্যমন্ত্রী তার সেই বক্তব্যকে রীতিমতো সমর্থন জানিয়েছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত সংক্ষিপ্ত উত্তর, কিভাবে দেখছে পুরো বিষয়কে রাজনৈতিক মহল? হ্যাঁ সোনালী, সেটা হচ্ছে গত রবিবার প্রাক্তন প্রদেশ সভাপতি, পরবর্তীকালে অবশ্য তিনি তৃণমূলেও গিয়েছিলেন, সোমেন মিত্রর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে প্রদীপ ভট্টাচার্য ওই মন্তব্য করেন। এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য না করলেও রাজনৈতিক মহলে সেই মন্তব্যকে ঘিরে চর্চা শুরু হয়েছে। এবং একটা জায়গা থেকে আলোচনা আসছে যে কংগ্রেসের একটা বিলম্বিত বোধোদয়, প্রায় 3 দশকের পুরনো ঘটনা নিয়ে তিনি এই মন্তব্য করলেন। কিন্তু তাহলে সেই মন্তব্য সেই অর্থে 3 দশক পরে হলেও এই ভুল স্বীকারটা একটা ঐতিহাসিক ঘটনাই বটে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী তিনি, এবং শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূল এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলির অন্যতম, এবং সংসদের বিচারে 3য় বৃহত্তম দল দিল্লিতে। তো সেই ক্ষেত্রে সেরকম এক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি খুব সংক্ষিপ্ত উত্তর দিলেও তার তাৎপর্য কিন্তু অনেক গভীর। সেটা হচ্ছে তিনি বলেছেন, হ্যাঁ ঠিকই বলেছেন প্রদীপ। তো প্রদীপদা ঠিকই বলেছেন এই কথাটা বলা অর্থ যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে লড়াইটা করেছিলেন সেই সময় লড়াইটা ছিল হচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে বা সিপিএম এর বিরুদ্ধে, আরো নির্দিষ্ট করলে বললে। তো সেই লড়াইয়ে তার একটা মতাদর্শগত অবস্থান থেকে তিনি এই লড়াইটা করেছিলেন যে দলকে এই লড়াইয়ে থাকতে হবে। এই নিয়ে কংগ্রেসের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, কংগ্রেসের বিরুদ্ধে এই ওই বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেসের একটা দ্বিধা, এই দ্বিধাগ্রস্ততার বিরুদ্ধেই কিন্তু সুর চড়িয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন। সেই অবস্থানের বিরোধিতা করে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি হয়েছিলেন সোমেন মিত্র, তাকে প্রদেশ কংগ্রেস নির্বাচনে হারিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি সভাপতি হয়েছিলেন। সেই নির্বাচন নিয়েও অনেক রকম বিতর্ক টিতর্ক ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলছেন তখন কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত যে ঠিক বলছেন। তার কারণ এই 3 দশকে কংগ্রেস প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে, শূন্য হয়ে গিয়েছে বিধানসভা আসন সংখ্যা, সংগঠন বলতে কিছু নেই, প্রায় তলানিতে পৌঁছে গেছে, এবং মূল কংগ্রেসের সংগঠনটা পুরোপুরি চলে গেছে তৃণমূলে। আজ নয়, গত 30 বছর ধরেই এই প্রক্রিয়া চলছে, এখনো সেটা অব্যাহত। তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য একটু সংক্ষিপ্ত হলেও তার বার্তাটা কিন্তু অনেক গভীর, তার অভিঘাত অনেক গভীরে। তার কারণটা হচ্ছে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে তিনি বাস্তব জগতে প্রমাণ করে দিয়েছেন তিনি সঠিক জায়গা ছিলেন। এটাই হচ্ছে তাৎপর্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। সুপ্রিম কোর্টে পিছল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। 15ই জানুয়ারি চাকরি বাতিল মামলার শুনানি। যোগ্য অযোগ্যদের তালিকা সিবিআইকে আজই পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের। পাশাপাশি পিছল ওবিসি মামলার শুনানি। 28 এবং 29 জানুয়ারি পরবর্তী শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মুলতুবি হয়ে গেল এসএসসি মামলার শুনানি। মূলত এসএসসি মামলার শুনানি পর্বে সিবিআই এর রিপোর্টের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করছে এসএসসি মামলার ভবিষ্যৎ। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সিবিআইকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আদালতের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে পেশ হয় তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি যাওয়ার নির্দেশ জারি করতে পারে সুপ্রিম কোর্ট।
এক্ষেত্রে যদি সম্পূর্ণ তালিকা পেশ করা না হয় তাহলে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করতে পারে। আজকের মুলতবির পর প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে আগামী 15ই জানুয়ারি বেলা 2টোর সময় এই মামলার শুনানি গ্রহণ করা হবে। তার আগে আজকের মধ্যেই সিবিআইকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সম্পর্কিত একটি রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। অপরদিকে ওবেসির শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার শুনানিও আজকের মতো মুলতবি হয়ে গেল। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 28 এবং 29শে জানুয়ারি। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের তদন্তে অগ্রগতি, এমনটাই জানিয়েছেন ইতিমধ্যেই রায়গঞ্জে, এমনটাই জানিয়েছেন আইজি উত্তরবঙ্গ, এবং তার পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর সঙ্গেও কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে তদন্তে অগ্রগতি, দ্রুত তদন্তের কাজ শেষ হবে রায়গঞ্জে জানিয়েছেন এই বিষয়টি ইতিমধ্যেই আইজি উত্তরবঙ্গ, এমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের অনুপ্রবেশ নিয়েও আলোচনা বিএসএফ এর সঙ্গে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে আজ এই বিষয়ে? আইজি উত্তরবঙ্গ ঠিক কি কি জানিয়েছেন? যে পুলিশ পিডি যে নতুন হয়েছে সে তার স্পোর্টস অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখানে এসে তিনি জানান যে তৃণমূল নেতারা যে সমস্ত আছেন তারা নিজেদের অবস্থাটা খুব ভালো নেই, তারা আতঙ্কে ভুগছেন মালদার যে তৃণমূল কংগ্রেসের নেতা বাবলা সরকার অর্থাৎ দুলাল সরকারের মৃত্যুর ঘটনায়। তো তিনি জানান সেক্ষেত্রে যে বাবলা সরকারের মৃত্যুর পর থেকে 4 জনকে যারা গাড়ি করে এসছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাথে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের গতিবিধি অনেকটা এগিয়েছে এবং তারা খুব শীঘ্রই কিন্তু কনক্লুডে আসবে, অর্থাৎ যে মূল কিংপিন তাকে তারা কিন্তু অনেকটাই আইডেন্টিফাই করেছে বলে তার বক্তব্যে বোঝা যাচ্ছে। এবং তিনি আরো জানান যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই বাংলাদেশের পরিস্থিতিতে যাতে কোনো রকম ভাবে এই দেশের অস্থিরতা না ঘটে সেই কারণে বিএসএফ এর সাথে তাদের বারংবার আলোচনা হয়েছে এবং এসপিরা তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের কি কার্যকলাপ হবে। এবং পাশে বিহার রয়েছে, সেই বিহার থেকে সমস্ত যত ক্রিমিনালের আগমন হচ্ছে এই অঞ্চলে সেটাও কিন্তু নজরে রাখা হয়েছে। যে সমস্ত রাস্তাঘাট ছোট বড় রাস্তা রয়েছে সেগুলো ম্যাপ করে রাখা হয়েছে, সেভাবে নাকা চেকিং এর ব্যবস্থা হচ্ছে, সারপ্রাইজ ভিজিট করা হচ্ছে এবং একটি ক্রিমিনালদের লিস্টও তৈরি করে রাখা হয়েছে। এবং সেগুলো কিন্তু 2 এসপি অর্থাৎ বিহার সীমান্তের যে এসপি রয়েছেন এবং পশ্চিমবঙ্গের সীমান্তের যে এসপি আছে তারা মিলেই কিন্তু এই ঘটনাটি চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপাতত তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। আর ঠিক এই বিষয়ে ইন্সপেক্টর জেনারেল উত্তরবঙ্গ তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। যেদিন থেকে ওখানে সমস্যা শুরু হয়েছিল সেই সময়ই আমরা সবই এসপিদেরকে অ্যালার্ট করেছিলাম। আমাদের একটা মিটিং হয়েছিল, ওখানে যে পরিস্থিতি যে হয়েছিল ওই ব্যাপারে ডিসকাশন হয়। তারপরে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি। এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কাজ করছি। মালদা ইনসিডেন্টে তো আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা 5 জনকে ধরেছি। তার মাঝে যে শুটার যারা গুলি করেছিল তাদেরকে সেদিনই ধরা হয়েছিল। আমাদের যে ইনভেস্টিগেশন অনেকটাই এগিয়েছে ওখানে, খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কনক্লুড করব। এছাড়া আমাদের সবই এসপিদেরকে এ নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল যত আমাদের এরকম পলিটিক্যাল নেতা হোক কি अन्य রকম ভিআইপি টার্গেটস যারা একটু ভালনারেবল হতে পারে ওদের সিকিউরিটি রিভিউ করে যে এসপিদের রিকমেন্ডেশন এর অনুসারে ওদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আর আমরা এটা নিয়ে সতর্ক আছি। আসছি পরবর্তী খবরে। দীঘায় শুরু হয়েছে 3 দিনের মিষ্টি সম্মেলন। এরই মাঝে দীঘার ব্যবসায়ীদের তরফে উঠে এলো মিষ্টি হাবের দাবি। জগন্নাথ মন্দিরে তৈরি হবে এই মিষ্টি হাব। মিষ্টির জন্য থাকবে 10টি স্টল। দীঘায় বেড়াতে গেলে রাজ্যের প্রায় সমস্ত জেলার স্পেশাল মিষ্টি পাবেন পর্যটকেরা। দীঘায় আয়োজিত এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে, যেখানে পরিচ্ছন্নতা বজায় রেখে কিভাবে মিষ্টি তৈরি করা হয় তাও দেখানো হয়েছে। সেই প্রদর্শনী ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। এগুলোতে মিষ্টি দেওয়া যায়, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজেশন।
ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে, ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে, মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসছে। রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে, আমি দেখছি, আরো যাব দেখতে এখনই। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন, কাজ শুরু হবে। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।